আপনি মোটামুটি কত টাকা আয় করেছেন? আমার প্রজেক্ট ইতিমধ্যে 20,000 মানুষ ব্যবহার করে। অনেকেই মনে করে যে আসলে এআই এসছে, অ্যাপ ডেভেলপমেন্টের ভ্যালু নেই। মূলত একজন অ্যাপ ডেভেলপার আসলে প্রতি মাসে কেমন আয় করতে পারে? তো ওইখান থেকে আমি টুকটাক শেখা শুরু করেছিলাম। রাবিল হাসান ভাইয়ের তখন সবুজ কালার কিছু ভিডিও ছিল। এবং কেন এত এত ক্যারিয়ার অপরচুনিটি থাকতেও আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টটাই বেছে নিলেন? কোড বুঝে না, এআই দিয়ে কোড করে এনে কপি পেস্ট করে অ্যাপ বানায় ফেলবে, তার প্রজেক্ট সে হ্যান্ডেল করবে, স্কেল করবে, অসম্ভব। আরও কোনো বিষয় ছিল কিনা যেটা আপনার শেখার ক্ষেত্রে প্রবলেম হয়েছিল, যেটা আপনি ফেস করে হ্যান্ডেল করে এগিয়েছেন? আপনি যদি এখন একেবারে আজকে নতুন মামলা থাকতেন যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন, তাহলে আপনি কিভাবে শুরু করতেন এবং কি ধাপে ধাপে আগাতেন? 1 বছর সময় নিয়ে আপনি মোবাইল অ্যাপটা কিভাবে শিখতেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? উই টার্ন অনের দ্বিতীয় পডকাস্টে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন একজন বিশেষ গেস্ট, যিনি আইবাই অ্যাপের ফাউন্ডার। তার বানানো অনেক অ্যাপ ইতোমধ্যেই দেশে এবং বিশ্বের অনেক মানুষজন ইউজ করেছেন এবং ফিডব্যাক দিয়েছেন। সেই অ্যাপটির নাম হচ্ছে আইবাই, যেটাতে সহজেই হিসাব নিকাশ রাখা যায়। আজকে শুনবো আইবাই অ্যাপের ফাউন্ডার মাহবুবুর রহমান মামুনের বেড়ে ওঠার গল্প, আইবাই অ্যাপ শূন্য থেকে কিভাবে প্রোডাকশন লেভেলে নিয়ে গেলেন সেই গল্প। তো চলুন আমরা আমাদের গেস্টের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আপনার কাছে জানতে চাই আপনি কিভাবে বেড়ে উঠেছেন? আসলে আমার পড়াশোনার দিক থেকে যদি আমি শুরু করি, তাহলে সম্পূর্ণ পড়াশোনায় আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট। প্রথমে হেফজ শেষ করেছি এবং দাওরা শেষ করেছি এবছর। আর আমার অ্যাপ ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টের যে জার্নি, এটা আরও প্রায় 7 বছর আগে থেকেই শুরু হয়েছে। কারণ মানে আমাদের বাসায় আমি যখন একবারেই ছোট, মাত্র কথা বলতে পারি, তখন থেকেই আমাদের বাসায় কম্পিউটার আছে। এই সুবাদেই শেখাটাও অনেক আগে থেকেই শুরু হয়েছে আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। তো এর মানে আমরা বুঝতে পারছি যে আপনি ছাত্র জীবন থেকেই পড়াশোনার পাশাপাশি আপনার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে জার্নিটা শুরু করেছিলেন। জি, দারুণ লাগছে। আপনি বেড়ে উঠেছেন আপনার গ্রামেই, জি, এবং পড়াশুনো করেছেন গ্রামেই নাকি? না, পড়াশোনার মধ্যে আমি হেফজ শেষ করেছি গ্রামে, তবে কিতাবখানা যে আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, এইটা আমি ঢাকাতে করেছি। কিছুটা মোটামুটি 2 বছরের মতো টাঙ্গাইলে করেছি। আপনার কাছে জানতে চাই যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেও আপনি কিভাবে আগ্রহী হলেন এবং কেন এত এত ক্যারিয়ার অপরচুনিটি থাকতেও আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টটাই বেছে নিলেন? এটার খুব সুন্দর একটা গল্প আছে। আমি যখন হেফজখানায় পড়ি, আমার হেফজ শেষ হয়েছে, শোনাচ্ছি এই অবস্থায়। তো আমার বড় 2 ভাই, একজন হচ্ছে আনামুল হাসান মারুফ, একজন হচ্ছে মাহমুদুল হাসান মাসুম। তো ওই সময়টাতে আমি খুবই সময় নষ্ট করতাম। এই টুকটাক গেম খেলতাম বা হচ্ছে মোবাইল দিয়ে হাবিজাবি ভিডিও দেখতাম, এই ধরনের কাজকর্ম করতাম। তখনই আমার বড় ভাই গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট এবং মেজু ভাই মাহমুদুল হাসান মাসুম ওয়েব ডেভেলপমেন্টে এক্সপার্ট। তখনই কিন্তু আমি কিছুই না। একদিন ভাইয়ার বন্ধুর মতো হবেন, মাঝে মধ্যেই ভাইয়ার অফিসে আসতেন, এসে বিভিন্ন আমাদের সাথে, আমি তো অফিসেই বসে থাকতাম বেশিরভাগ সময়, কম্পিউটার ইউজ করতাম। তো আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার বড় ভাই তো হচ্ছে গ্রাফিক ডিজাইনার, আবার হচ্ছে তোমার মেজু ভাই ওয়েব ডেভেলপার, তাহলে তুমি কি? এই প্রশ্নটা আমার মাথায় তখনই খেলেছে আর কি। তখন থেকে আমি ভাবতাম যে আমার একটা স্কিল অবশ্যই শেখা প্রয়োজন। আমি মানুষের সামনে কি পরিচয় দিব, আমার অবশ্যই একটা স্কিল থাকা প্রয়োজন। তখন থেকে আমি ভাবছিলাম যে আমি কি শিখতে পারি। তো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি আমার বড় ভাইয়ের সাথে পরামর্শ করেছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি গ্রাফিক ডিজাইনটা শিখি, যেহেতু ভাইয়ের সাথে বেশি থাকি, ওই হিসেবে এটা আমি চেয়েছিলাম। কিন্তু ভাইয়া বলল যে আমরা যেহেতু 2 ভাই ভিন্ন ভিন্ন 2টা সেক্টরে আছি, তুই চাইলে আরেকটা অন্য একটা সেক্টর নিতে পারিস, আমি সাজেস্ট করব মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। তখন আমার এনামুল হাসান ভাই, যেটা বড় ভাই, তো ভাইয়ের একটা প্রজেক্ট ছিল বিনিয়োগ নামে। ভাইয়া একজন ডেভেলপারকে অ্যাডভান্সও পরিশোধ করেছিল, কিন্তু সে আসলে অ্যাপটা বানাতে পারেনি। ঠিক আছে, মানে অ্যাডভান্স ফেরত দিয়েছিল। ওইখান থেকে ভাইয়া সবসময় চাচ্ছিল যে আমাদের পরিবারের কেউ যেন অ্যাপ ডেভেলপার হয়, নিজেরা যেন বানানো যায়, তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো হয়। তো ওইখান থেকে আমি টুকটাক শেখা শুরু করেছিলাম। একসময় HTML CSS দিয়েও আমি অ্যাপ বানানো ট্রাই করেছি। ঠিক আছে, আমি তখন বুঝতাম না যে এটা দিয়ে আসলে অ্যাপ বানানো সম্ভব না, এই আর কি। আচ্ছা, মাশাআল্লাহ, দুর্দান্ত জার্নি।
তো আপনার ছোট্ট একটা প্রজেক্ট বা ভাইয়ার একটা প্রজেক্টের মাধ্যমে আপনার জার্নিটা শুরু হয়েছিল, যেটা ইউআই ডিজাইন করেছিলেন আপনার ভাইয়াই। হ্যাঁ। তো আমরা জানতে চাই যে মোটামুটি 6-7 বছরের এই ক্যারিয়ারে আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টটা যখন শিখতে গেলেন, মূলত কি কি মেইন চ্যালেঞ্জেস আপনি ফেস করেছেন? সেটা হতে পারে আপনার ডেভেলপমেন্ট শেখার ক্ষেত্রে, হতে পারে আপনার অ্যাসেট বা ডিভাইসের ক্ষেত্রে, অথবা হতে পারে আপনার মানসিক কোনো পেরেশানি বা বিভিন্ন ব্যাপারে আপনি মূলত কোন বিষয়টাতে সবচেয়ে বেশি মানে ডিফোকাস পেয়েছেন, কোন বিষয়টা থেকে, যেটা আপনাকে আপনার কাজের গতি ধরে রাখতে খুবই পেন দিয়েছে? এটার এক নাম্বার আমি যেটা বলবো, রিসোর্স। আমি যখন শেখা শুরু করেছি তখন অ্যাপ ডেভেলপমেন্টের রিসোর্স একেবারেই ছিল না বললেই চলে। হ্যাঁ। এখনও কম, কিন্তু তখন একেবারেই ছিল না। আমি যখন শেখা শুরু করি 2014, আমি যদি ভুল না করে থাকি 14 সাল হবে, তখন আমি সার্চ করেছিলাম মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে। আমি তো কোনো রিসোর্স, আমি অবশ্য তখন ওইভাবে ভালো সার্চও করতে পারতাম না, সার্চ করার জন্য তো ভালো এক্সপার্টিস লাগে, তখন আমি এটাও পারতাম না। কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকু দিয়ে আমি সার্চ করেছি, কিন্তু আমি পাই নাই। পরে আমি আমার ভাইয়ের সাথে পরামর্শ করি যে ভাই আমি তো শিখতে চাচ্ছি, এখন আগ্রহ আছে, তো আমি তো পাচ্ছি না, রিসোর্স পাচ্ছি না। পরে ভাইয়া রাবিল হাসান ভাইয়ের তখন সবুজ কালার কিছু ভিডিও ছিল আমার মনে পড়ে, মানে অ্যান্ড্রয়েড সরাসরি জাভা দিয়ে শেখাইতো রাবিল হাসান ভাই। তো ওনার একটা প্লে লিস্ট আমি দেখছিলাম, ঠিক আছে, ওইটা থেকেই আর কি শুরু। মানে অ্যাপ, আগে তো ওয়েব দিয়ে আমি বললাম যে HTML CSS দিয়ে আমি ট্রাই করেছি, কিন্তু পরে অ্যাপ ডেভেলপমেন্টের সরাসরি শুরুটা হয়েছিল ওই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। আমি এটা বলেছিলাম, বাকি আরও একটা প্রশ্ন ছিল আমার যেটা জানার, সেটা হচ্ছে মূলত যে কি কি বিষয় এমন ছিল যেটা আসলে শিখতে গেলে মানে আপনাকে খুব পেন দিচ্ছিল? যেমন একটা তো আপনি বললেন রিসোর্সের ব্যাপার, এরকম আর কি আরও কোনো বিষয় ছিল কিনা যেটা আপনার শেখার ক্ষেত্রে প্রবলেম হয়েছিল, যেটা আপনি ফেস করে হ্যান্ডেল করে এগিয়েছেন? রিসোর্স ছাড়াও আরও যদি কোনো কিছু থাকে। এটার মধ্যে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে যে আমি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো আগ্রহ দেওয়ার মতো শুধুমাত্র আমার ভাইয়েরাই ছিল। যেহেতু আমার বড় ভাইয়েরা এই জিনিসগুলো বুঝে, টেকনোলজি বুঝে, মানে আমাকে উদ্বুদ্ধ করার জন্য ভাইয়েরাই ছিল, কিন্তু কোনো মাদ্রাসার হুজুরদের থেকে বা ছাত্রদের থেকে আমি ইন্সপায়ার পাইনি আর কি। আচ্ছা, এই ধরনের কথা কোনো সময় শুনতে হয়েছে কিনা যে আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখছেন, আপনি মোবাইল অ্যাপ মাদ্রাসা পড়া বাদ দিয়ে কেন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখছেন, বা এটা শিখে আপনি কি করবেন, আপনি নষ্ট হয়ে যাবেন, বা এই সেক্টরটা থেকে বের হয়ে আসলে উম্মা বা জাতির কল্যাণে কোনো কাজ করতে পারবেন না, এই ধরনের কোনো প্রশ্ন বা এই ধরনের কোনো বিষোদ্গারের সম্মুখীন হয়েছেন কিনা কখনো? এইটার আমি যখন, যেহেতু মাদ্রাসায় পড়াশোনা অবশ্যই আমি মানে শিখতাম আর কি, যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা অবস্থায় শিখতাম, তো বিভিন্ন সময় আমার সহপাঠীদের সাথে আলোচনা হতো। তারা অবশ্য মানে এক ধরনের তিরস্কার করতো যে এইটা ঠিক আছে, হ্যাঁ হবে না, এরকম আর কি বলতো। তবে আমি কয়েকজন উস্তাদ, আমার সরাসরি উস্তাদের সাথে আমি এই বিষয়ে পরামর্শ করেছিলাম, যাদেরকে আমি শুভাকাঙ্ক্ষী মনে করেছি আমার জন্য। তো তারা অবশ্য আমাকে, মানে তারা হয়তো এই বিষয়টাতে এক্সপার্ট না, কিন্তু আমাকে উদ্বুদ্ধ করেছে, না মামুন তুমি যদি এই সেক্টরে যাও তোমার দ্বারা খেদমত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এরকম আমি পেয়েছি। তো জাযাকাল্লাহ। হ্যাঁ, আমাদের লাইফে আসলে এরকম হয় যে কিছু ফ্রেন্ড সার্কেলরা থাকে যারা আসলে তিরস্কার করে, আবার কিছু ফ্রেন্ড সার্কেলরা এমন থাকে যারা আসলে নিজেদের জায়গা থেকে খুবই হেল্প করার চেষ্টা করে। ইভেন অনেক শিক্ষকরা এমন থাকে, যেমন একাডেমি থেকে তো এগুলো অনুমতি থাকে না, আসলে কোনো অনুমতি থাকা উচিতও না। বাকি অনেক শিক্ষকরা যাদের আগ্রহ আছে তাদেরকে খুবই হেল্প করে এবং বলে যে হ্যাঁ তুমি এটা শিখতে পারো, যেহেতু তোমার এদিকে ভালো মনোযোগ আছে, শিখলে তুমি ভালো কিছু করতে পারবে, এটা হয়। তো এই ধরনের শিক্ষক আমিও পেয়েছিলাম লাইফে, আপনিও পেয়েছেন। তো সেই শিক্ষকদের জন্য সবসময় আসলে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকে, কারণ আইটিটা এখনো আমাদের এই সেক্টরের মানুষজন সেভাবে অ্যাডাপ্ট করতে পারছে না, এবং তারা এখনো মনে করতেছে যে এটা না হইলেও মনে হয় চলা যাবে, এরকম একটা ধারণা তাদের মধ্যে আছে, যে কারণে আমরা শত শত বছর পিছিয়ে আছি এখনো। তো যাই হোক, মাশাআল্লাহ, আমরা এই ধরনের শিক্ষকদেরকেও পেয়েছি, এই ধরনের সহপাঠীদেরকেও পেয়েছি, এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করতে চাই। অনেকেই মনে করে যে আসলে এআই এসছে, অ্যাপ ডেভেলপমেন্টের ভ্যালুলেস, মানে আস্তে আস্তে লেস হচ্ছে, অ্যাপ ডেভেলপমেন্ট কোনো ভ্যালু থাকবে না, কোডিং বা প্রোগ্রামিংয়ের কোনো ভ্যালু থাকবে না। যারা অ্যাপ ডেভেলপমেন্ট শিখছে তারা আসলে সেভাবে আর আয় করতে পারবে না, তাদের স্বপ্নের জায়গায় পৌঁছতে পারবে না। আপনি কি এই বিষয়টার সাথে একমত, নাকি আপনি মনে করেন যে এআই এর কারণে আসলে মূলত যারা রিয়েল অ্যাপ ডেভেলপার তাদের কাছে আরও মোর পাওয়ার এসছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বর্তমান মানে যেই
প্রসেসটা চলতেছে, এআই এর একটা মানে খুবই ধামাকা চলতেছে, এই সময়ের জন্য খুবই উপযুক্ত। তো এটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে একজন সফটওয়্যার ডেভেলপার আর এআই দিয়ে বা ভাইব কোড করে একজন প্রজেক্ট বানানো ডেভেলপার দুজন কখনোই সমান হতে পারে না, কখনোই না। তো এটার ক্ষেত্রে আমি কিন্তু নিজে এআই ইউজ করি এবং প্রিমিয়াম ভার্সনগুলো ইউজ করি সবসময়। তো কিন্তু আমি সবসময় চেষ্টা করি যেন এমন একটা ফাংশন যেটা আমার দরকার কিন্তু আমি পারি না, ওইটা এআই করে দিলেও আমি ইউজ করি না আমার প্রজেক্টে। আমার প্রজেক্ট ইতিমধ্যে 20,000 মানুষ ব্যবহার করে, আমি যদি এমন একটা ফাংশন এখানে ব্যবহার করি যেটা আমি নিজে বুঝি না, ওইটা পরবর্তীতে একটা সমস্যা হয়ে গেলে 20,000 মানুষের এখানে প্রবলেম হবে। হ্যাঁ, তা তো অবশ্যই রেসপন্সিবিলিটিজের ব্যাপার। আমি এটাই বুঝাচ্ছি যে একজন যে কোড বুঝে না, এআই দিয়ে কোড করে এনে কপি পেস্ট করে অ্যাপ বানায় ফেলবে, তার প্রজেক্ট সে হ্যান্ডেল করবে, স্কেল করবে, অসম্ভব এটা। হ্যাঁ, এটা তো পসিবল না। মানে এই জায়গাটাতে হচ্ছে মানে মেন ফোকাস করতে হবে স্টুডেন্টদের, অবশ্যই তাকে কোর নলেজ গেইন করতে হবে। হ্যাঁ, ফান্ডামেন্টালটা খুব হার্ডলি শিখতে হবে। এআই যত আগাবে তার ফান্ডামেন্টাল তত শক্ত করতে হবে, নয়তো কোনো উপায় নেই, অবশ্যই পারবে না। হ্যাঁ, আচ্ছা, দারুণভাবে উত্তর দিয়েছেন আপনি। আমরা আরও জানতে চাই যে মূলত একজন অ্যাপ ডেভেলপার আসলে প্রতি মাসে কেমন আয় করতে পারে, কোন স্তরের অ্যাপ ডেভেলপাররা কেমন আয় করতে পারে। যেমন একজন ফ্রেশার শিখেছে সুন্দরভাবে, সে কেমন আয় করতে পারে, একজন ইন্টারমিডিয়েট লেভেলের অ্যাপ ডেভেলপার সে কেমন আয় করতে পারে, অথবা একজন এমন ভিশনারি অ্যাপ ডেভেলপার যে কোথাও জব করে না, জব করবেও না, তার ভিশন নিয়ে তার নিজের অ্যাপ বা প্রোডাক্ট নিয়ে যদি সে আগায় তাহলে সে কী পরিমাণ আয় করতে পারে। আপনার এখন ক্যারিয়ারে মোটামুটি 5-6 বছরের ক্যারিয়ারে আপনি মোটামুটি কত টাকা আয় করেছেন, মানে উৎসাহ দেওয়ার জন্য আপনি এই ব্যাপারটাও আমাদেরকে জানাতে পারেন। আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসছে, আমি একটা একটা করে শুরু করি। এক নাম্বার হচ্ছে যে মানে একদম ফ্রেশার বা ইন্টারমিডিয়েট লেভেলের একজন ডেভেলপার কত টাকা আয় করতে পারে। তো অ্যাপ ডেভেলপমেন্ট কেউ যদি শিখে ফেলে, ফান্ডামেন্টাল আমি বলছি না, ইন্টারমিডিয়েট পর্যন্ত কেউ যদি শিখে ফেলে, তখন থেকে সে আয় করা সম্ভব বা আয় স্টার্ট করতে পারে। ঠিক আছে, এটা খুব মানে ইজি, একদম খুব কঠিন না। একদম ছোট্ট একটা অ্যাপ বানিয়ে, যে আমি একজন দেখলাম একটা অ্যালার্ম অ্যাপ বানিয়েছে, প্রতি মাসে তার $5,000 ইনকাম, মাশাআল্লাহ, শুধুমাত্র একটা অ্যালার্ম অ্যাপ। তো ছোট্ট একটা অ্যাপ বানিয়েও এখানে সাবস্ক্রিপশন বিক্রি করে বা সরাসরি অ্যাপ পারচেস করে বিক্রি করে টাকা আর্ন করা সম্ভব। ইন্টারমিডিয়েট লেভেল থেকেই এটা শুরু করা সম্ভব। আরেকটা প্রশ্ন ছিল যে মানে আমি আমার এই 6-7 বছরের লাইফে কত টাকা আর্ন করছি। 6-7 বছর বলতে আমার আর্ন শুরু হয় মূলত 24 সাল থেকে। আচ্ছা আচ্ছা, 24 সাল শেষ হয়েছে, 25 শেষ হয়েছে, 26 শুরু হয়েছে। তো এই 2 বছরে আমার সর্বমোট আর্ন 15 লাখ প্লাস হবে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আমরাও শুনেছি, আমরাও দেখেছি। ইভেন যেহেতু আপনার অ্যাপটা প্রায় 20,000 মানুষ ইউজ করছে, এখানে হাজার হাজার মানুষ দেশ এবং বিদেশ থেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশনগুলোও ব্যবহার করছে। আপনার এআই বা আপনার যে ধরনের আয় এখন হচ্ছে, আমি মনে করি যে এটা সামনে দিন দিন আরও বাড়বে ইনশাল্লাহ। তবে আমার কথা হচ্ছে যে যারা এই ভিডিওটা দেখছে তাদের জন্য আমার একটা মানে রিকমেন্ডেশন থাকবে এমন যে এই ব্যাপারটা কখনো ফোকাসে না নেওয়া। এটা জাস্ট আমি উৎসাহ দেওয়ার জন্য বলেছি যে কেমন আয় করা সম্ভব। আমাদের মামুন কেমন আয় করছেন, উনি 5 বছর পরিশ্রম করেছে, 24 থেকে আয় শুরু করেছে। উনি কিন্তু ফার্স্ট অ্যাপ আয় ব্যয়ই বানাননি যেটাতে 20,000 মানুষ এখন অ্যাক্টিভ। উনি এর আগে অনেক অ্যাপ বানিয়েছেন, উনি মাস্টার কোর্সের অ্যাপ বানিয়েছেন, কম্পিউটার স্কুলের অ্যাপ বানিয়েছেন, এর আগেও অনেক ক্লায়েন্টের অ্যাপ উনি বানিয়েছেন, কুইজ অ্যাপ বানিয়েছেন, টুডু বানিয়েছেন এবং অনেক অনেক অ্যাপ বানিয়েছেন। উনি আয় করেননি, তখন উনি আয় করতে পারতেন, ওনার অ্যাবিলিটি ছিল, আয় করতে পারতেন, করেননি কারণ উনি চেয়েছেন ওনার নিজের স্কিলসটা এমন একটা জায়গায় যাক, সেটার পরে উনি আয় শুরু করবেন। উনি ধৈর্য ধরেছেন। এর পরবর্তী সময় যখন উনি মনে করেছেন উনি ক্যাপেবল, রেসপন্সিবল, মানুষেরকে যে ভ্যালুটা দিচ্ছে ওইটা ক্যারি করার জন্য, তখন উনি আয় শুরু করেছে। তো ওয়েব এবং অ্যাপে এই ধরনের কিন্তু অসংখ্য অপরচুনিটি থাকে যে শিখলেই ছোট ছোট প্রজেক্ট পাওয়া যায়, করে ফেললে মানুষ টাকা দিয়ে দেয়, কিন্তু টাকা দিয়ে দিলে ওইটার ক্যারি করা যায় না, স্কেল করার মতো অ্যাবিলিটি তার মধ্যে থাকে না। তখন যিনি টাকা দিচ্ছে তারও টাকা নষ্ট হয়, যিনি টাকা নিচ্ছে তারও ভালো লাগে না যে আমি টাকাটা নিলাম, আমি তো আর ভ্যালু দিতে পারছি না। তো এই বিষয়টা মূলত সবার উৎসাহের জন্য বলা হয়েছে। আমাদের মামুন যদি চাইতেন তাহলে উনি কিন্তু আরও বেশি আয় করতে পারতেন। আমি একটা রিমেম্বার দিচ্ছি সবাইকে, যেন আমরা স্কিলস একটা পর্যায় পর্যন্ত যাওয়ার আগে আয়টা শুরু করতে না চাই।
যখন আমাদের একটা আয় বা একটা পর্যায়ে চলে আসবে, উনি কিন্তু চাইলে আরও আগে থেকে আয় করতে পারতেন। উনি কিন্তু আয় ব্যয় সবার আগে বানাননি। উনি এর আগে মাস্টার কোর্সের অ্যাপ বানিয়েছেন, বিনিয়োগ বানিয়েছেন, তারপর হচ্ছে উনি টাস্ক ম্যানেজমেন্টের অ্যাপ বানিয়েছিলেন, আর অনেক অনেক অ্যাপ বানিয়েছিলেন। চাইলে সেগুলো থেকেও উনি আয় করতে পারতেন। কিন্তু উনি যখন বুঝতে পেরেছেন 4-5 বছর পরে এসে যে ওনার এখন মানুষের রেসপন্সিবিলিটি নেওয়ার ক্যাপাবিলিটি হয়েছে, ওনার স্কিলসটাকে উনি অনেক গ্রো করতে পেরেছেন, এবং সেটা দিয়ে তিনি যে দায়িত্বটা নিচ্ছেন সেটা সে পূরণ করতে পারবেন, তখন উনি আয় শুরু করেছেন। সো যদি আমরা এটা খেয়াল করি যে আমরা আয় করতে শুরু করব, তাহলে খুব ফ্রেশার অবস্থায় কিন্তু শুরু করা যায়। কিন্তু আমরা সবসময় এটা চেষ্টা করি যেন আমরা যেই জিনিসটা মানুষকে দিতে চাচ্ছি সেটা দেওয়ার মতো অ্যাবিলিটি হলে আমরা আমাদের আয় বা আমাদের প্রোডাকশনটা শুরু করি। এটার ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, এটা হচ্ছে একদম বড় লেভেলের অ্যাপ না বানিয়ে কেউ যদি একটা ছোট্ট অ্যাপ বানিয়ে প্রোডাকশনে দেয় এবং ইউজার কিভাবে ম্যানেজ করতে হয় এটা শিখে ফেলে, তাহলে সে বড় উদ্যোগ নিতে পারবে সামনে সহজে। অবশ্যই নিতে পারবে। জি, তো আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি যদি এখন একেবারে আজকে নতুন মামুন থাকতেন যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন, তাহলে আপনি কিভাবে শুরু করতেন এবং কি ধাপে ধাপে আগাতেন? 1 বছর সময় নিয়ে আপনি মোবাইল অ্যাপটা কিভাবে শিখতেন? আমি নিজে যদি আজকে থেকে শুরু করতাম, তাহলে প্রথম দিকে তো আমাকে অবশ্যই কম্পিউটারের ফান্ডামেন্টালটা শিখতে হবে, নয়তো আমি শুরু করবো কিভাবে। ফান্ডামেন্টাল কমপ্লিট করার পরে আমি ইউটিউবে ঘাটাঘাটি করতাম এই বিষয়গুলো। আবার আমি নিজে যখন শিখেছি তখন আমি বড় বড় প্লে লিস্ট দেখে দেখে শেষ করেছি আর কি। এখান থেকে অনেক মোটামুটি নলেজ তৈরি হয়েছে, নিজে প্র্যাকটিস করেছি। আমার জার্নির শুরু থেকেই প্র্যাকটিস করার অভ্যাস খুব বেশি ছিল। আমি একটা ভিডিও দেখে 3বার করে 4বার করে প্র্যাকটিস করতাম। হ্যাঁ, তা তো অবশ্যই করতে হবে। আবার আমি যে জিনিসটা আমি একটা ভিডিও থেকে শিখলাম এটা আমার নিজের প্রজেক্টে অ্যাপ্লাই করতাম। হ্যাঁ, ঠিক আছে, এটা আমার অনেক কাজে দিয়েছে এবং এই অ্যাপ্লাই করার বিষয়টা আমার মনে থাকতো বেশি। অবশ্যই। তো এইভাবে আগাতে পারি আমি। আবার হচ্ছে যে মোটামুটি যখন একটা নলেজ হয়ে যাবে তখন আমি ভালো একজন টিউটরের কাছ থেকে গাইডলাইন নিয়ে নিয়ে শিখতে পারি। আচ্ছা, মাশাআল্লাহ। এর মানে আপনি বলতে চাচ্ছেন যে একদম ফান্ডামেন্টাল থেকে শেখা শুরু করতে পারে, এরপর পরবর্তীতে এসে একটা ল্যাঙ্গুয়েজে মাস্টার করতে পারে, এরপর কোনো একজন মেন্টরের তত্ত্বাবধানে থেকে শিখতে পারে, অথবা চাইলে নিজে নিজেও শিখতে পারে। আমার সাজেশনও এমনই থাকে যে একটা ল্যাঙ্গুয়েজে মাস্টারিং করা। যেমন মামুন শিখেছেন হচ্ছে মোবাইল অ্যাপের ক্ষেত্রে ফ্লাটার, এবং ফ্লাটারটা এখন অনেক জনপ্রিয়। ফ্লাটার দিয়ে অনেক ভালো ভালো অ্যাপও বানানো যায়, আইবের মতো এত সুন্দর সুন্দর অ্যাপ ফ্লাটারে বানানো হচ্ছে, এবং অনেক বড় বড় কোম্পানি ফ্লাটার পছন্দ করছে নিজেদের প্রজেক্টের জন্য। এটাও হতে পারে। শেষ প্রশ্ন করব আমরা মামুনের কাছে, সেটা হচ্ছে যে আমাদের যে আইবে অ্যাপ আছে যেটা আপনি নিজে বানিয়েছেন, এটা জার্নিটা কিভাবে শুরু হয়েছে এবং প্রোডাকশন লেভেলটা কিভাবে বড় হয়েছে, কি কি প্রবলেম ফেস করেছেন এবং কি ধরনের প্রবলেমগুলো ফেস করার পর আপনি সেটার সমাধান কিভাবে করে অ্যাপটাকে 20,000 মানুষের কাছে পৌঁছেছেন? এটার পিছনে সুন্দর একটা গল্প আছে। এই অ্যাপটা আমি প্রথমেই বানাইনি, এর আগে আরেকটা অ্যাপ দিয়ে আমি মানে ইউজারদের ম্যানেজ করা শুরু করেছিলাম, সেটার নাম ছিল সালাদ টাস্ক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সেখানে 5 ওয়াক্ত নামাজের একটা হিসাব রাখা যেত, সময়সূচিও দেখা যেত, আবার আমি কোন নামাজটা কিভাবে আদায় করলাম এটার একটা হিসাব রাখা যেত। আচ্ছা, ঠিক আছে, এই ধরনের একটা অ্যাপ ছিল আর কি। তো ওইটা 1000 মানুষ ব্যবহার করতো তখন। আমার কাছে 1000 মানুষই অনেক। 1000 ওইখানে খুব বড় বড় প্রবলেম আমি মানে ফেস করেছি। একসময় এমন হয়ে গেছিল যে আমার মানে ইউজারদের ফিডব্যাক দেওয়ার জন্য বা মানে ইউজারদের প্রবলেমগুলো সমাধান করার জন্য একজন লোক রাখা লাগছে। এমন হয়ে গেছিল, ইউজার কিন্তু কম কিন্তু প্রবলেম হচ্ছিল খুব বেশি। তো ওইখান থেকেই শুরু। পরবর্তীতে আমি এই অ্যাপটা প্লে স্টোরে ছিল না, সালাদ টাস্ক যেটা বললাম, এটা আমি ম্যানুয়াল ব্যক্তিগত ওয়েবসাইটে এপিকে দিয়ে 1000 হয়ে গেছিল ডাউনলোড। পরে আমি খুব চেষ্টা করতেছিলাম যে এটাকে প্লে স্টোরে কোনোভাবে পাবলিশ করা যায় কিনা। তো একটা প্লে কনসোল অ্যাকাউন্টে আমি যখন এটা পাবলিশ করলাম, গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটা টার্মিনেট করে দেয় কোনো কারণে। ঠিক আছে, মানে প্রথম বাধা। আর আমি এটা জানি যে একটা প্লে কনসোল অ্যাকাউন্টে একটা অ্যাপ টার্মিনেট হলে ওইটা দ্বিতীয়বার পাবলিশ করলে আবার টার্মিনেট করবে। তো এখন আমি কি করব? এখন আমার জন্য এটা বড় একটা বাধা হয়ে যাচ্ছিল। তো তখন আমি ভাবলাম যে আমি একটা সাধারণ অ্যাপ বানিয়ে প্লে স্টোরে পাবলিশ করব, দেন এটাকে ধীরে ধীরে সালাদ টাস্কে কনভার্ট করে ফেলবো। আচ্ছা, তো এটা ভেবেই আমি পাবলিশ করি, আইবে একটা অ্যাপ বানাই। আমি প্রথমে নাম দিয়েছিলাম মাই আইবে। ঠিক আছে, তো বানিয়ে ফুল আমি এআই দিয়ে বানিয়েছি। এটা ফুল আমি 1 লাইন কোডও লিখে নাই তখন। ঠিক আছে, ফুল এআই দিয়ে বানিয়েছি।
একদিনের মধ্যে, এবং ওই আগে যে লোগোটা ছিল অনেক আগে, ওইটা মানে মানুষ চেনে না, আইবিআইয়ের নতুন লোগোই সবাই চেনে, তো ওই লোগোটা আমি এআই দিয়ে বানিয়েছি। ঠিক আছে, মানে ফুল কমপ্লিট। আমার ইচ্ছা ছিল এটা আমি পাবলিশ করে কাউকে ব্যবহার করতে দিব না, এটা পাবলিশ হয়ে যাবে, দেন আমি এটাকে ধীরে ধীরে সালাড টাস্কে কনভার্ট করব। তো যখন এটা প্রোডাকশনে চলে গেল, প্রোডাকশনে যাওয়ার আগে অনেক বাধা গেছে, মানে এটা অন্য সেক্টর, প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করা অনেক কঠিন বর্তমানে। তো প্রোডাকশনে যখন গেছে তখন আমার মাথায় আবার চিন্তাটা পরিবর্তন হয়ে গেছে যে একটা অ্যাপ পাবলিশ হয়ে গেছে, একটা প্রত্যেক অ্যাপের একটা ইউনিক আইডি থাকে, যেটার মধ্যে আমি ওইখানে লিখে দিয়েছিলাম যে এটা আইবিআই। ঠিক আছে, আর এই ইউনিক নেমটা কখনোই পরিবর্তন করা যায় না প্লে স্টোরে একটা অ্যাপ পাবলিশ করে ফেললে। পরে আমি ভাবলাম যে এটা মানে একদম সালাড টাস্কে কনভার্ট না করে এটা আমার আলাদা একটা অ্যাপ তৈরি করি। এরপর আমি বসে 3 দিনের মধ্যে পুরো এআই অ্যাপ বাতিল করে আমি নিজের মতো করে এটাকে সাজাইলাম, মানে প্রোডাকশন লেভেলে নিয়ে যাওয়ার জন্য। এরপর লোগোটাও পরিবর্তন করলাম, আমি যেহেতু আগে বললাম আমি সব কিছু এআই দিয়ে বানিয়েছিলাম, নিজের মতো করে সব বানিয়ে এরপর আমি আমার আইডিতে, ফেসবুক আইডিতে ঘোষণা দিলাম যে আমি একটা অ্যাপ বানিয়েছি, আপনারা ব্যবহার করে দেখতে পারেন যে এটা কেমন হয়। ওই দিনই 1400 ডাউনলোড হয়েছে অ্যাপটা। আচ্ছা, মাশাআল্লাহ। 1400 যখন ডাউনলোড হয়েছে আমি বুঝলাম যে এটা চাহিদা তো অনেক, তো আমার এটাতে আরও জোর দিয়ে কাজ করতে হবে। পরে ধীরে ধীরে এটাকে আমি উন্নত করতে থাকি এবং প্রচারণা চালাতে থাকি। তো এভাবে আর কি গ্রো হয়। আর আরেকটা বিষয় আপনি বলেছিলেন যে এটার মধ্যে প্রবলেমগুলো কি হয়েছিল। এটার মধ্যে এরকম আহামরি কোনো প্রবলেম হয় নাই, ছোট ছোট বাগ থাকে অ্যাপের মধ্যে, এগুলো আমরা জানার সাথে সাথেই ফিক্স করে ফেলি, আপডেট করি প্লে স্টোরে। একটা বড় প্রবলেম হয়েছিল, এটা হচ্ছে সিকিউরিটি ইস্যু। তো একজন সাইবার কমিউনিটির একজন ব্যক্তি আমাকে জানালো যে আপনাদের অ্যাপের মধ্যে সিকিউরিটির কিছু ইস্যু আছে। ব্যক্তি ভালো ছিল, এ কারণে সরাসরি আমার সাথে পরামর্শ করেছে এবং আমাকে জানিয়েছে। জানানোর পরে আমি আগে সিকিউরিটি নিয়ে টোটালি কোনো টেনশন করতাম না একটা সময়, কিন্তু পরে আমি বুঝলাম না, এটা খুবই গুরুতর ইস্যু এবং খুব দ্রুততার সাথে আমার এটা ফিক্স করা দরকার এবং হাই সিকিউর যেন আমি এটাকে করতে পারি। পরবর্তীতে আমার নিজের নলেজ যতটুকু ছিল ততটুকু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু তারপরেও আমি চাচ্ছিলাম যে এটা আরও বেশি সিকিউর হোক। এজন্য আমি অনেক বড় বড় ডেভেলপারদের সাথে কথা বলেছি। কথা বলে সবার কাছ থেকে আমি মানে আরও কিভাবে সিকিউর করা যায়, কি কি পদক্ষেপ আমি নিতে পারি, এ ধরনের গাইডলাইন দিয়েছি। একদম ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছে তাদের সাথে সরাসরি মিটে আমি কথা বলেছি এবং তারাও আমাকে অনেক হেল্প করেছে, বিশেষ করে রাবিল হাসান স্যার মানে অনেক হেল্প করেছে আমাকে। তো এরপরে আমি আমার অ্যাপের মধ্যে 4 স্টেপে সিকিউরিটি অ্যাপ্লাই করেছি, মানে 4টা লেয়ারে এখানে সিকিউরিটি মানে বর্তমানে দিচ্ছি আর কি। তো এভাবেই এগোচ্ছে আইবিআই অ্যাপ। আচ্ছা, মাশাআল্লাহ। তো আইবিআই অ্যাপের মোটামুটি পুরো জার্নিটা আমরা শুনলাম। আসলে মোবাইল অ্যাপ যখন ডেভেলপাররা বানান তখন এটার পিছনে অনেক কিছু থাকে যারা ইউজাররা দেখতে পায় না। ইউজাররা মূলত এটার সুন্দর ইন্টারফেসটাই পায়, এটার ব্যাকএন্ডে কত ফোর্স লাগে, কত মেহনত লাগে, আসলে এটা যারা বানায় তারাই জানে। তো আপনার অভিজ্ঞতা থেকে অনেক কিছুই শেয়ার করেছেন, আশা করছি যারা এই এপিসোডটা দেখেছে তারা উপকৃত হতে পারবে এবং তারা যদি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চায় তাহলে এই এপিসোড থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের জার্নিটা শুরু করতে পারবে। উই টার্ন অনে আপনার পছন্দের কোনো ব্যক্তিকে যদি আপনি দেখতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন, আমাদের এপিসোডের সাথেই থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।